ডিয়ার স্টুডেন্টস, আজকে ন্যারেশন নিয়ে কথা বলবো। তোমরা ন্যারেশন অনেকেই ভাবো যে আসলে খুব কঠিন। আসলে কিন্তু ন্যারেশন তত কঠিন না, মনে হয় যে অনেক কঠিন। কিছু নিয়ম যদি তোমরা বুঝো বা জানো তাহলে ন্যারেশন খুবই সোজা। কারণ হচ্ছে কি, ন্যারেশন আসলে কি, ন্যারেশন হচ্ছে একজনের কথা। সেই কথাকে আমরা ডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট ন্যারেশন এই দুটা হিসাবে জানি। তো ডাইরেক্ট হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সরাসরি যে কথাটা বলে সেটা ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে সেই কথাটা যদি তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে বলানো হয় তাহলে যে রূপ ধারণ করে সেটাই হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে সহজে এই জিনিসটা যদি বোঝা যায় তাহলে আর ন্যারেশন প্রবলেম হওয়ার কথা না। যেমন মনে করো, আমরা কথা বলার সময় যা বলি তাই তো ন্যারেশন বা উক্তি। ন্যারেশনকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনটা কি? যখন কোনো কথাকে পরিবর্তন না করে অবিকল সেই ভাষাই ব্যক্ত করা হয় তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। ইয়াকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়। আর ইনভার্টেড কমার ভিতরের অংশে বক্তা তার বক্তব্য উদ্ধৃতি করে করে আর একে রিপোর্টেড স্পিচ বলবে। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে, বক্তার বক্তব্যে বাইরের ভার্বকে রিপোর্টিং ভার্ব বলে, আর ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা থাকবে সেটাকে রিপোর্টিং ভার্ব বলবে। ইনডাইরেক্ট ন্যারেশন। ইনডাইরেক্ট ন্যারেশনটা কি? যখন কোনো কথাকে পরিবর্তন করে সে ভাষা ব্যক্ত করা হয় বা অন্যের মাধ্যমে বললে যে রূপ ধারণ করবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। ন্যারেশন এ ভার্বের পরিবর্তন হয়, তোমরা জানো, সেই বিষয়টা আমি ক্লিয়ার করছি। 1 নম্বর, প্রেজেন্ট এর যেই টেন্স থাকে সেটা পাস্ট টেন্সও হয়ে যাবে। আবার পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। মরাল অক্সিলারি যদি থাকে, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্স বা পাস্ট ফর্ম হয়ে যাবে, প্রেজেন্ট ফর্মটা পাস্ট ফর্ম হবে। যেমন মনে করো, শেলটা শুড হবে, ক্যানটা কুড হবে, মেটা মাইট হবে, উইলটা উড হবে, মাস্টটা হ্যাড টু হবে। আর ন্যারেশনের অ্যাডভার্বের কী কী পরিবর্তন হয় দেখো। অ্যাডভার্ব মানে স্থান, সময়, ম্যানার, তিনটাই তো। এই তিনটা পরিবর্তন হয়। যেমন মনে করো, দিসটা হয়ে যাবে দ্যাট, দিস, দোজ, হিয়ার, দেয়ার, এগো, বিফোর, কাম, গো। কিন্তু গো কিন্তু আবার কাম হয়ে যায় না, কামটা গো হবে। ডাজ, সো, হিদার, দিদার, টুডে, দ্যাট ডে, টুমোরো, দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, yesterday, the previous day, last month, the previous month, tonight, that night, last night, the previous night, next day, the following day. Next থাকলে following দিবা, আর last থাকলে previous দিবা, বাস এটা মেইন কথা। নাও থাকলে দেন দিবা। ন্যারেশন পরিবর্তনের বিস্তারিত আলোচনা এখন আমি করছি সেন্টেন্স বেসিসে। যে সমস্ত সেন্টেন্সগুলো আছে, যেমন মনে করো অ্যাসার্টিভ সেন্টেন্স, সেই ধরনের সেন্টেন্সকে কীভাবে তুমি ন্যারেশন পরিবর্তন করবা সেটা একটু বুঝে নাও। রুল 1, রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি না থাকে, মানে ইনভার্টেড কমার বাইরের যে ভার্বটা থাকে তার যদি কোনো অবজেক্ট না থাকে, মানে ভার্বের পরে যদি ব্যক্তি বা বস্তু না থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচের সময় সেইট অপরিবর্তিত থাকবে, বা যেই ভার্বটা থাকবে রিপোর্টিং ভার্ব সেটাকে তুমি রাখতে পারবে। আর যদি অবজেক্ট থাকে তাহলে কিন্তু টোল্ড হয়ে যায়। ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। যেমন মনে করো, তালহা সেড, আই এম রিডিং এ বুক নাও, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যখন তুমি ইনডাইরেক্ট ন্যারেশন করবা তখন হবে তালহা সেড দ্যাট হি, আইটা হি হয়ে গেল, হি ওয়াজ রিডিং এ বুক দেন। এখানে শুধু আমি এটা দেখানোর জন্য দেখেছি যে দ্যাটটা দ্যাটই, সেইটটা সেইটই থাকবে, এরপরে দ্যাট বসাবে, যত অবজেক্ট নাই। তানহা সেইট, সেইটের পরে কোন ব্যক্তির সাথে সে কথা বলছে, শ্রোতাকে এখানে নাই, সুতরাং সেইটটা সেইট রাখতে পারবে। পরেরটা দেখো, ইমরান সেইট আই উইল ডু মাই হোমওয়ার্ক। একইভাবে ইমরান সেইট দ্যাট হি উড ডু হিজ হোমওয়ার্ক, এখানে সেইটের পরে দ্যাট হয়ে গেছে। Sheila said, I am not wrong. Sheila said that she was not wrong. Hassan said, I met Rupa long ago. এটা হবে Hassan said that he had met Rupa long ago.
Rashid said, I ate my meal yesterday. Rashid said that he had eaten his meal the previous day. ট্রাই ইউরসেলফ, তুমি নিজে এগুলা একটু চেষ্টা করবে বাসায়। এরপরে দেখো রুল 2, রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট থাকলে সেড টুর পরিবর্তন হয়ে যাবে এবং টোল্ড বা সেড টু বসবে। ইনভার্টেড কমা দ্যাট, ইনভার্টেড কমা উঠে সেখানে দ্যাট বসবে। সবই ঠিক আছে, শুধুমাত্র তুমি টোল্ড বা সেড টু কথাটা দিয়ে দিবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। যেমন মনে করো রিকু সেড টু বিপ্লব, এখানে সেড টু বিপ্লব, বিপ্লব হচ্ছে অবজেক্ট রিপোর্টিং ভার্বের, এই জন্য এটা টোল্ড হয়ে যাবে বা সেড টু হবে। রিকু সেড টু বিপ্লব, ইউ আর এ গুড অফিসার, এটা হবে রিকু সেড টু বিপ্লব দ্যাট হি ওয়াজ এ গুড অফিসার। আবু হুরাইরা সেড টু মি ইউ আর অনেস্ট, এটা হবে আবু হুরাইরা সেড টু মি দ্যাট আই ওয়াজ অনেস্ট। আই সেড টু হার ইউ আর এ গুড গার্ল, এটা হবে আই সেড টু হার দ্যাট she was a good girl. Dolly said to her, I am going to college now. Eta hobe Dolly said to me that she was going to college then. She said to me, I have already finished my work. Eta hobe she said to me that she had already finished her work. এখানে যত জায়গায় সেট টু আছে এটা না দিয়ে তুমি টোল্ড দিতে পারবা, সমস্যা হবে না। ট্রাই ইউরসেলফ, এই সেন্টেন্সগুলি তুমি ভাষায় করবে। এরপরে রুল 3-তে আসো। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স যদি হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, এটা সবসময় খেয়াল রাখবে। তার মানে যে ভার্বটা ইনভার্টেড কমার বাইরে থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার যে টেন্সটা থাকবে সেই টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন মনে করো, তবে এখানে ইনভার্টেড কমা উঠে যাবে এবং দ্যাট বসবে, কিন্তু ভিতরে দ্যাটের পরে যেই সেন্টেন্সটা পাবে সেই সেন্টেন্সে কোনো টেন্সের পরিবর্তন করবে না, টেন্সটা অবিকৃত থাকবে। যেমন মনে করো আলি সেজ আই ডিড নট প্লে ইয়েস্টারডে, দেখো আলির পর সেইজ আছে, যে প্রেজেন্ট টেন্স আছে সেইজ, সুতরাং এখানে ভিতরে টেন্স পরিবর্তন হবে না। কি হচ্ছে দেখো, আলি সেজ দ্যাট হি ডিড নট, এখানে ডিড নট আছে, ওখানেও ডিড নট দিলাম। শুধু সাবজেক্ট ভার্বে এগ্রিমেন্ট অবশ্যই দেখবা যে সাবজেক্ট ভার্বে এগ্রিমেন্ট সিঙ্গুলার প্লুরাল সাবজেক্টের সাথে ভার্বের সিঙ্গুলার প্লুরাল এটা মিল রেখে করবা, কিন্তু টেন্স পরিবর্তন করবা না। আলি সেজ দ্যাট হি ডিড নট প্লে দ্য প্রিভিয়াস ডে। ওকে, পরেরটা দেখো, হি সেজ আই এম হ্যাপি, এটা হবে হি সেজ দ্যাট হি ইজ হ্যাপি। অ্যাম ইজ হয়েছে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমি কিন্তু অন্য টেন্সে চাইনি, আমি অ্যাম ইজের মধ্যেই সীমাবদ্ধ আছে, তার মানে প্রেজেন্ট আছে, প্রেজেন্টে রাখবো। They said to me, you can help your father. They said to me that I can help my father. Can আছে, can রেখেছি। He will say to her, I shall do the work tomorrow. He will say to her that he will do the work the next day. সবই অন্যান্য পরিবর্তন হয়েছে টেন্স ছাড়া। এখানে একটা বিষয় খেয়াল করো যে হি উইল সে টু হার, এখানেও হি উইল সে টু হার, এটা কোন টেন্স? এটা ফিউচার টেন্স। সুতরাং প্রেজেন্ট এবং ফিউচার টেন্স থাকলে টেন্সের পরিবর্তন হবে না ইনভার্টেড ভিতরে। দ্য ম্যান সেজ টু মি আই এম নট কামিং হিয়ার, দ্য ম্যান সেজ টু মি দ্যাট হি ইজ নট কামিং, হি ইজ নট গোয়িং দেয়ার। টেন্স পরিবর্তন না হয়ে বাকিগুলো পরিবর্তন হয়েছে। ট্রাই ইউরসেলফ, নিজে নিজে এগুলো করবে। রুল 4, রিপোর্টেড স্পিচ চিরন্ত সত্য হলে টেন্সের পরিবর্তন হবে না। আগের যে দুটা টেন্স থেকে প্রেজেন্ট ফিউচার টেন্স থাকলে যেরকম পরিবর্তন হবে না, আর যদি চিরন্তন সত্য কথা থাকে তাহলেও কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেমন মনে করো টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, এটা চিরন্তন সত্য কথা, সুতরাং এটার কোনো পরিবর্তন হবে না টেন্সের। টিচার সেড টু দ্য স্টুডেন্টস দ্যাট দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, মুভস রেখেছে। মাদার সেড টু মি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, Mother said to me that honesty is the best policy. Father said to his son, eyes float on water. এটা চিরন্তন সত্য কথা, বরফ পানিতে ভাসে, সুতরাং এটা টেন্সের পরিবর্তন হবে না। Father said to his son that ice floats on water. The teacher said to me, time and tide waits for none. সময় স্রোত কার জন্য অপেক্ষা করে না, চিরন্তন সত্য কথা। তাহলে the teacher said to me that time and tide waits for none. The man said that sun rises in the east. সূর্য পূর্ব দিকে ওঠে, চিরন্তন সত্য কথা। The man said that the sun rises in the east. তাহলে নিশ্চয়ই স্টুডেন্টস বুঝতে পেরেছ।
এরপরে ট্রাই ইউরসেলফ একটু প্র্যাকটিস করবে নিচে। এরপর রুল 5-এ আসো। যদি মাস্ট থাকে তাহলে তুমি সেটাকে পরিবর্তন করে হ্যাড টু বসাবে। ইনভার্টেড কমাটা একইভাবে আগের নিয়মে উঠে দ্যাট বসবে। যেমন দ্য টিচার সেড টু দ্য বয় ইউ মাস্ট রিড দিস, এটা হবে দ্য টিচার সেড টু দ্য বয় দ্যাট হি হ্যাড টু রিড দ্যাট, মাস্টের পরিবর্তে হ্যাড টু হয়ে গেছে। মাদার সেড টু মি ইউ মাস্ট পারফর্ম ইউর ডিউটি, মাদার সেড টু মি দ্যাট আই হ্যাড টু পারফর্ম মাই ডিউটি। He said to the laborer, you must do your duty. He said to the laborer that he had to do his duty. You must buy a pen. Answer. She told me you must buy a pen. Answer to be, she told me that I had to buy a pen. Father said to his son, you must abide by law and order. Father said to his son that he had to abide by law and order. Try yourself, নিজে নিজে করবে। এরপরে আসো অন্য ধরনের সেন্টেন্সে যাই। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক সেন্টেন্স হলে কীভাবে তুমি ইনডাইরেক্ট ন্যারেশন করবে। রুল 1, রিপোর্টিং ভার্ব উঠে আস্ক বা আস্কড হবে এবং ইনভার্টেড কমা উঠে ইফ বা ওয়েদার বসবে। যেমন মনে করো সুস্মিতা সেড টু নীলা উইল ইউ গো টু কলেজ। এখানে একটা জিনিস খেয়াল করো, প্রশ্ন কিন্তু দুইভাবে হয়, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় আর আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ বা ওয়েদার দিয়ে প্রথমেই দিবা। প্রথমে বলতে রিপোর্টিং ভার্ব লিখে অবজেক্ট লিখে তারপর তুমি ইফ বা ওয়েদার দিয়ে ইনভার্টেড কমার ভিতরে কাজটা করবে। যদি কি থাকে অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা প্রশ্নবোধক সেন্টেন্স থাকে, আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নবোধক সেন্টেন্স থাকে তাহলে অবশ্যই সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসাবে। ডাব্লিউএইচ ওয়ার্ডকে হু, হুইচ, হাউ, হোয়েন, হোয়াট, ওয়ার, এগুলো হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তখন ওগুলোই থাকবে, ইফ বা ওয়েদার তখন লিখবে না। যেমন মনে করে সুস্মিতা সেড টু নীলা উইল ইউ গো টু কলেজ। সুস্মিতা আক্সড, যেহেতু প্রশ্ন করেছে এই জন্য আক্সড নীলা ইফ শি উড গো টু কলেজ। শি সেড টু মি ডু ইউ টেক টি, এখানে ডু কিন্তু অক্সিলারি ভার্ব, এই জন্য ইফ বা ওয়েদার হবে। শি আক্সড হবে রিপোর্টিং ভার্ব, আক্সড হয়ে গেছে প্রশ্নের জন্য। She asked me if I took tea. He said to her, did you come here yesterday? He asked her if she had gone there the previous day. Okay, এখানে কি পরিবর্তন হলো, শুধু ইফটা আমি বসেছি, বাকি টেন্সগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। টেন্সের পরিবর্তনটা আমি একটু পরে কথা বলছি, জাস্ট আমি যেটা এখন পয়েন্টটা নিয়েছি সেটা বোঝার চেষ্টা করবে। বাকিগুলো আমি এই নিচে আছে, সেগুলা কীভাবে পরিবর্তন বাকিগুলো হবে সেটা আমি বলে দিলে ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু বুঝতে চেষ্টা করো ইন্টারভিউ সেন্টেন্সে ইফ বা ওয়েদার বসবে যদি অক্সিলারি ভার্ব দিয়ে কোনো ইন্টারভিউ সেন্টেন্স শুরু হয়। ফাদার সেড হিজ সান আর ইউ রিডিং নাও। ফাদার আস্কড হিজ সান ইফ হি ওয়াজ রিডিং দেন। ট্রাই ইউরসেলফ, নিজে নিজে করবে। রুল 2, রিপোর্টিং ভার্ব উঠে আক্সড হবে এবং রিপোর্টিং স্পিচে যদি হু, হুইচ, দ্যাট, হোয়েন, হুম, হোয়ার, হুজ, হোয়াই, হাউ এগুলো যদি থাকে তাহলে কিন্তু ইফ বা ওয়েদার না হয়ে সেই প্রোনাউনটি বসবে। যেমন মনে করো করিম সে টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে, এটা হবে করিম আস্কড মি হোয়ার, এখানে হোয়ার আছে হোয়ারই দিলাম, তারপরে কিন্তু ডিড আছে আমাদের সেন্টেন্সে। আর ইনডাইরেক্ট করতে হলে অবশ্যই তোমার কী লাগবে, এখানে সাবজেক্ট লাগবে, যেহেতু তুমি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করে দিচ্ছ। যে কোনো ন্যারেশন যখন ইনডাইরেক্ট করবা, যে কোনো সেন্টেন্স থাকুক না কেন সেটাকে সব বলে অ্যাসার্টিভ সেন্টেন্স নিতে হয়, যদি অরিজিনাল সেন্টেন্সটা বিভিন্ন সেন্টেন্সে থাকে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হলে কী দরকার, প্রথমেই তো সাবজেক্ট দরকার। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে তুমি কী দিবা, সাবজেক্টটা দিবা আই। এই আইটা কোথা থেকে আসছে, প্রিভিয়াস মানে আগের সেন্টেন্সের যে সেন্টেন্স দেওয়া আছে সেই সেন্টেন্সের প্রোনাউনটা চেঞ্জ হয়ে সেখানে ইউটা চেঞ্জ হয়ে আই হয়েছে, সেটার পরে কথা বলছি আমি। এখন শুধু বুঝতে চেষ্টা করো যে হোয়ারটা থাকবে, ইফ বা ওয়েদার হবে না যদি হোয়ার থাকে বা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে। করিম asked me where I had gone the previous day. The man said to Kia, what is your name? The man asked Kia what her name was. Her name, your name টা হয়ে গেছে her name, subject. He said to me, which book do you want? He asked me which book I wanted. Which book একটা ফ্রেজ, এটাকে আলাদা হুইচ এবং বুক আলাদা করতে পারবে না, হুইচ বুক, তারপরে আই ওয়ান্টেড। ট্রাই ইউরসেলফ, নিজে নিজে করবে। ইম্পারেটিভ সেন্টেন্স,
ইম্পারেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব সেট বা সেট টু পরিবর্তন হয়ে যাবে, এবং অনুরোধ যদি বুঝায় তাহলে তুমি সেট বা সেট টুর পরিবর্তে রিকোয়েস্টেড দিবে। যদি আদেশ বুঝায় তাহলে অর্ডার বা কমান্ডেড দিবে। যদি উপদেশ বুঝায় তাহলে অ্যাডভাইসড দিবে। যদি নিষেধ বুঝায় তাহলে ফরবেড দিবে। আর যদি ক্ষমা বুঝায় তাহলে বেগড দিবে। আর কিছুর যদি না বুঝো তাহলে টোল দিয়ে দিলে হবে। বুঝতে পেরেছো? তাহলে আমি উদাহরণে যাচ্ছি। ফাদার সেড টু মি, গো হোম অ্যাট ওয়ান্স। তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ এরকম কিছু বুঝায়। সেই হিসেবে সেন্টেন্সটা আমি নিয়েছি যে ফাদার সেড টু মি, গো হোম অ্যাট ওয়ান্স, এটা নির্দেশ করেছে। তাহলে ফাদার অর্ডারড মি টু গো হোম অ্যাট ওয়ান্স। তাহলে এখানে যেটা পরিবর্তন হলো সেটা কি হচ্ছে, এখানে কোনো দ্যাট নাই, ভার্বের আগে টু দিয়ে ভার্বের কাজটা শেষ করে দেবে। The teacher said to me, please come here again. The teacher requested me to go there again. এখানে টু কাম, টু গো। ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব চেঞ্জ হবে না, শুধুমাত্র তার আগে টু বসাই দেবে। The officer shouted to his man, halt. The officer ordered his man to halt. Halt হচ্ছে ভার্ব, ভার্বের আগে টু দিলা। He said to me, please open the door. আর এটা হবে হি রিকোয়েস্টেড মি, প্লিজ যেহেতু আছে তাহলে রিকোয়েস্ট করেছে। হি রিকোয়েস্টেড মি টু ওপেন দ্য ডোর। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, ডু ইউর হোমওয়ার্ক নাও। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু ডু দেয়ার হোমওয়ার্ক দেন। নাওটা হয়ে গেছে দেন। এগুলো কিন্তু আগে একবার বলেছে কি কি পরিবর্তন হয় অ্যাডভার্বের, সেগুলো অ্যাডভার্বের পরিবর্তন এগুলো নিজে নিজে ট্রাই ইউরসেলফ পড়বে। এরপরে আসো রুল টু। ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ যদি হয় তাহলে টু পরিবর্তন হয়ে নট টু বসাবে, তখন টু বসাবে না, নট টু বসাবে। তবে ফরবিট লিখলে কিন্তু নট টু আর হবে না, কারণ ফরবিটের ভিতরেই নট রয়ে গেছে। ফাদার সেড টু মি, ডু নট রান ইন দ্য সান। এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে ফাদার অর্ডারড মি নট টু, শুধু টু না, নট টু, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, নট টু রান ইন দ্য সান। অথবা যদি তুমি ফরবিড দাও তাহলে কিন্তু আর সেই নেগেটিভ শব্দ নটটা আসবে না। যেমন মনে করো ফাদার ফরবিড মি টু রান ইন দ্য সান, আমাকে নিষেধ করেছে বাবা সূর্যে আলোতে দৌড়াতে বা রৌদ্রে দৌড়াদৌড়ি করতে নিষেধ করেছেন। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস নেভার টেল এ লাই। দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্টস নেভার টু টেল এ লাই। এখানে নট এবং নেভার একই অর্থ বোঝাচ্ছে, এই জন্য নেভারটা নটের মতো ব্যবহার করা হয়েছে। দ্য টিচার ফরবিড দ্য স্টুডেন্টস এভার টু টেল এ লাই। এখানে ফরবিড আছে যেহেতু এই জন্য নেভার না হয়ে এভার হয়েছে। হি সেড টু মি, ডু নট ডু দিস। হি অর্ডারড মি নট টু ডু দ্যাট। অথবা হি ফরবিড মি টু ডু দ্যাট। আই সেড টু হার, ডু নট ওয়েস্ট ইউর টাইম। আই অর্ডারড হার নট টু ওয়েস্ট হার টাইম। অথবা I forbid her to waste her time. She said to the boy, do not come here again. She ordered the boy not to go there again. কামটা হয়ে গেছে। Or she forbid the boy to go there again. Try yourself, নিজে নিজে এগুলো করবে। এখন আসি ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দ্বারা যদি প্রস্তাব বুঝায় তাহলে প্রপোজ টু অথবা সাজেস্ট কথাটা বসাবে রিপোর্টিং ভাব হিসেবে। ইনভার্টে কমা উঠে দ্যাট বসবে, এরপরে দে উই সাবজেক্ট যেটা থাকে, তারপরে শুড বসাবে, তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত যা আছে সবটাই বসাবে। উদাহরণে যাচ্ছে তাহলে সব সহজেই বুঝতে পারবে। হাসান সেড টু হিজ ফ্রেন্ডস, লেট আস হ্যাভ আ পিকনিক অন ফ্রাইডে। লেট আসে যেহেতু তাহলে এখানে একটা প্রস্তাব বুঝিয়েছে। এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হলে কী করবা, হাসান প্রপোজড টু হিজ ফ্রেন্ডস, প্রপোজড হয়েছে, দ্যাট বসাইতে হবে। তারপর সাবজেক্টটা কি, দে। ইউজ আস মানে সাবজেক্টটা আসটা দে হয়ে গেছে। দে শুড হ্যাভ, আমি প্রোনাউনটা নিয়ে একটু পরে কথা বলছি কেন আসটা দে হয়ে গেছে। হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড হ্যাভ, তাহলে শুড সাবজেক্টের পরে শুড আসবে, শুড হ্যাভ আ পিকনিক অন ফ্রাইডে। দ্য ম্যান সেড টু হিজ
companions. Let us not miss the chance. The man proposed to his companions that they should not miss the chance. They said to me, let us arrange for a picnic. They proposed to me that they should arrange for a picnic. He said, let us go out for a walk. He proposed that they should go out for a walk. My friend said to me, let us go to Cox's Bazar. My friends proposed to me that they should go to Cox's Bazar. Try yourself, নিজে নিজেগুলো করবে। এরপর আসো অবজেক্টিভ সেন্টেন্স। ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসাইতে হবে। তারপরে রিপোর্টিং ভার্ব উঠাই দিয়ে উইশ বা প্রে এই কথাটা দিবে। রিপোর্টিং ভার্ব উইশ বা প্রে বা উইস্ট প্রেইড এগুলো হবে। এরপরে রিপোর্টিং স্পিচ এর কর্তার পরে সাবজেক্টের পরে মে বা মাইট, মে অথবা মাইট বসাবে। এরপরে অন্যান্য নিয়ম অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে হয় সেভাবে করবে। যেমন মনে করো ফাদার সেড টু মে ইউ বি হ্যাপি, এটা অবজেক্টিভ সেন্টেন্স যেহেতু এখানে কি করতে হবে, ফাদার উইস্ট দিবে অথবা প্রেড দিবে। ফাদার উইস্ট দ্যাট, তারপরে সাবজেক্টটা আই হবে, আই মে আছে মাইট করবে। ফাদার উইস্ট দ্যাট আই মাইট বি হ্যাপি। মাদার সেড টু মে আল্লাহ ব্লেস ইউ, এটা হবে মাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। তারপরে দ্য গার্ল সেড ও মে আই হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড। দ্য গার্ল উইশড দ্যাট শি মাইট হ্যাভ দ্য উইংস অফ এ বার্ড। যেখানে উইশ করে ইচ্ছা সেখানে ইচ্ছা বসাবে, যেখানে প্রার্থনা করে কারোর জন্য দোয়া করে তখন প্রেড দিবা। এই বিষয়গুলো খেয়াল করবা। হি সেড লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এটা হবে হি প্রেড দ্যাট আওয়ার প্রেসিডেন্ট, সাবজেক্টটা দিলা, তারপরে মাইট লিভ লং। দ্য ওমেন সেড লং লিভ দ্য কিং, দ্য ওমেন প্রেড দ্যাট দ্য কিং মাইট লিভ লং। ট্রাই ইউরসেলফ, নিজে নিজে করবে। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্স, রিপোর্টিং ভার্বের নিচের ওয়ার্ডগুলো বসাবে। যেমন মনে করো রিপোর্টিং ভার্বের কী কী হচ্ছে, এটা যদি দেখো যে আনন্দ বুঝায় তাহলে দিবে এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ ডিলাইট। যদি দেখো যে দুঃখ বুঝাচ্ছে তাহলে এক্সক্লেমড উইথ সরো বা এক্সক্লেমড উইথ গ্রিফ। যদি বিস্ময় বুঝায় তাহলে এক্সক্লেমড উইথ ওন্ডার অথবা এক্সক্লেমড উইথ সারপ্রাইজ। যদি শপথ বুঝায় সোয়ারিং বাই আল্লাহ। আর যদি অন্যান্য এরপরে তুমি অন্যান্য যে পরিবর্তন হয় অ্যাসার্টিভের মতো পরিবর্তন করবা বাকি অংশগুলা। যেমন মনে করো দ্য বয় সেড উই হ্যাভ অন দ্য ম্যাচ, এখানে একটা ইনভার্টেড কমা এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দেওয়ার দরকার ছিল, তাই তুমি এক্সক্লেমেটরি সাইন অবশ্যই পাবে। তাহলে এটা হবে দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, আনন্দের ব্যাপার যেহেতু। দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ। হি সেড অ্যালাস আই কুড নট সেভ ইউ, এটা হবে হি এক্সক্লেমড উইথ সরো, যেহেতু এটা দুঃখ বুঝাচ্ছে। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি কুড নট সেভ মি। এরপর দ্য বয় সেড হোয়াট এ ফুল আই অ্যাম, এটা হবে দ্য বয় এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, যেহেতু এটা অবাক বা বিস্ময় বুঝায় এই জন্য এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দিয়েছে। দ্য বয় এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট হি ওয়াজ আ গ্রেট ফুল। হি সেড হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা হবে হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। দ্য ম্যান সেড হাউ ডার্টি দ্য হাউস ইজ, এটা হবে দ্য ম্যান এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট দ্য হাউস ওয়াজ ভেরি ডার্টি। ট্রাই ইউরসেলফ, নিজে নিজে করবে। প্যাসেজ ন্যারেশনের কিছু বিশেষ নিয়ম আমি এখন বলছি। যেমন মনে করো সংক্ষিপ্ত ওয়ার্ডগুলোর পরিবর্তন কী কী হয় একটু খেয়াল করো। ইয়েস যদি থাকে তাহলে লিখবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর যদি নো থাকে তাহলে লিখবা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আর যদি স্যার থাকে তাহলে রেসপেক্টফুলি বা পলাইটলি এই শব্দটা দিয়ে দিবে, এই অ্যাডভার্বটা। প্লিজ যদি থাকে তাহলে রিকোয়েস্টেড রিপোর্টিং ভার্ব হিসাবে দিতে পারবে। ডিয়ার ফ্রেন্ড যদি অ্যাড্রেস করা হয়, সম্বোধন করা হয় কাউকে কোনো কিছু বলে ডিয়ার ফ্রেন্ড থাকুক বা যাই কিছু থাকুক সেটা দিবে অ্যাড্রেসিং, তারপরে অবজেক্ট যাকে অ্যাড্রেস করবে, তারপরে অ্যাজ, তারপরে ডিয়ার ফ্রেন্ড বা ক্যাপ্টেন বা হিজ লর্ড হার লর্ড, যাই হোক যেটা দিয়ে অ্যাড্রেস করা হয়, যে শব্দটা দিয়ে অ্যাড্রেস করবে সেটা অ্যাজের পরে সেটা দিয়ে দেবে। বাই আল্লাহ যদি থাকে
এই শব্দটা, এই ফ্রেজটা, তাহলে সোয়ারিং বাই আল্লাহ, আল্লাহ শপথ করে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেম উইথ জয় দিবা, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, এক্সক্লেম উইথ সরো বা গ্রিফ বা শেম। এখানে এক্সক্লেমড দিতে হবে, যেহেতু এটা ভার্ব এক্সক্লেম, তখন এটা এক্সক্লেমড হয়ে যাবে। মাস্টটা হ্যাড টু দিবা, ওয়েল থাকলে ভেরি মাচ দিবা। কনগ্রেচুলেশনস যদি থাকে তাহলে ভার্ব হিসাবে, রিপোর্টিং ভার্ব হিসাবে কনগ্রেচুলেটেড, সাবজেক্ট কনগ্রেচুলেটেড, অবজেক্ট এভাবে বসাবে। এক্সকিউজ মি যদি থাকে তাহলে অ্যাপোলোজাইজড, সাবজেক্ট অ্যাপোলোজাইজড, অবজেক্ট। ও এই কথাটা যদি থাকে তাহলে এক্সক্লেম উইথ ওয়ান্ডার। শিওর যদি থাকে গিভিং অ্যাসুরেন্স অথবা সার্টেনলি, এই শব্দটা দিয়ে দিবে। অফকোর্স যদি থাকে তাহলে এগ্রিড উইথ শিওরলি অথবা সার্টেনলি, এগ্রিড উইথ শিওরলি অথবা এগ্রিড উইথ সার্টেনলি। সরি যদি থাকে তাহলে দিবা অ্যাপোলোজাইজড। তারপরে সো যদি থাকে তাহলে এই সো উঠিয়ে দিয়ে ফর দ্যাট রিজন, এই সব ফ্রেজটা দিয়ে দিবে। বাট যদি থাকে তাহলে একটু চেঞ্জ করে দেবে, এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন অ্যান্ড সেড দ্যাট, এটা দিলে সুন্দর হয়। অনেকে আমরা বাটকে বাটি রাখি, কিন্তু এটা যদি তুমি এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন অ্যান্ড সেড দ্যাট, এক্সপ্রেস প্রকাশ করা হয় অসন্তুষ্টি এবং বলে যে। বাট কখন বলে? যখন ডিসস্যাটিসফ্যাকশন প্রকাশ করা হয় বা মতের বিরোধিতা করে বা দ্বিমত পোষণ করে, তখন তো বাট বলি। আর এই কথাটা আসলে এইটাই বোঝাচ্ছে। তাহলে এক্সপ্রেসটা তখন এক্সপ্রেসড হয়ে যাবে, হ্যাঁ, ভার্ব হিসাবে, রিপোর্টিং ভার্ব হিসাবে। সাবজেক্ট এক্সপ্রেসড ডিসস্যাটিসফ্যাকশন অ্যান্ড সেড দ্যাট, তারপরে ইনভার্টেড কমার ভিতরের অংশটা করবে। রুল 1, প্রথমে পুরো প্যাসেজটিকে পড়বে ভালো মতন, পড়ে স্পিকার এবং স্পিকার কে এটা বের করবে প্যাসেজ ন্যারেশনে, এবং অডিয়েন্স কে মানে শ্রোতাকে, কে শুনতেছে সেই শ্রোতা বা অডিয়েন্সকে চিহ্নিত করবা। তারপর তাদের উক্তিগুলোর মুড বা ক্রিয়ার ধরন খেয়াল করবা, যে কোন টেন্স ব্যবহার করা হয়েছে সেটা খেয়াল করবা। যেমন, উইল ইউ বাই মাই হিয়ার, said Aki to Tori. I buy here, said Tori. আনসারটা হবে আখি asked Tori, এখানে বক্তা হচ্ছে আখি, সাবজেক্ট, আর অডিয়েন্স বা শ্রোতা হচ্ছে টরি, এই জন্য আখি asked Tori. asked কেন দিলাম? এটা যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স, এই জন্য asked হয়েছে। আখি asked Tori, তারপর ইফ হবে, যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে এই প্রশ্নবোধক সেন্টেন্স শুরু হয়েছে, এই জন্য ইফ হবে, সেটা আগেই বলেছে। Aki asked Tori if he would buy her here. উইলটা উড হয়ে যাবে। এরপরে দেখো রুল 2, রিপোর্টিং ভার্বের মাঝে বা শেষে থাকলেও ইনডাইরেক্ট স্পিচের সেন্টেন্সগুলো শুরুতেই লিখতে হয়। তোমার রিপোর্টিং ভার্বটা যদি মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, রিপোর্টিং, তখন কিন্তু তুমি কি করবে, সেটাকে উঠিয়ে নিয়ে প্রথমে বসাবা, সাবজেক্ট দিবা, তারপর রিপোর্টিং ভার্ব দিতে হবে। যেমন মনে করো, হোয়ার আর ইউ ফ্রম, সেড দ্য স্টুডেন্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, রিপোর্টিং ভার্ব হচ্ছে সেট, এটা কিন্তু প্রথম নিয়ে আসতে হবে। তারপর আই এম ফ্রম জামালপুর, সেড টরি, তাহলে সেন্টেন্সটা এরকম হবে, দ্য স্টুডেন্ট আস্কড টরি হোয়ার হি ওয়াজ ফ্রম। তারপরে টরিটা বলছি পরের সেন্টেন্স, টরি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ফ্রম জামালপুর। 3, রুল 3, বক্তা যদি পুরো প্যাসেজে একাধিক উক্তি ব্যবহার করে, তাহলে প্রথম উক্তির পরে পরবর্তী উক্তিগুলোর ক্ষেত্রে যেটা বসাবে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় তাহলে তুমি দিবা অ্যাডেড, মানে দুইটা সেন্টেন্সকে যোগ করে দিলা, অথবা ফার্দার অ্যাডেড, অথবা অলসো সেইড, অথবা অ্যাগেন সেইড, এগুলো ব্যবহার করবা। যদি দেখো দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স একই বক্তা দুইবার প্রশ্ন করেছে পাশাপাশি, তখন একটা শেষ করে দিতে পারবা অ্যান্ড আস্কড অ্যাগেইন, অথবা অ্যাগেইন আস্কড, সাবজেক্ট অ্যাগেইন আস্কড, ফুল স্টপ দিয়ে সাবজেক্ট অ্যাগেইন আস্কড দিয়ে, অথবা ফার্দার আস্কড, অথবা অলসো আস্কড, এইভাবে ব্যবহার করতে পারবে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি দেখো দুইটা সেন্টেন্স পাশাপাশি দিয়েছে একই বক্তার, তখন অ্যান্ড রিকোয়েস্টেড অথবা অ্যান্ড অর্ডার্ড ব্যবহার করবা। যদি অবজেক্টিভ সেন্টেন্স হয় তাহলে অ্যান্ড প্রেড, অ্যান্ড উইশড দ্যাট, এগুলো ব্যবহার করবা। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হয়, অ্যান্ড এক্সক্লেমড উইথ জয় দ্যাট, অথবা ইন গ্রিভ দ্যাট,
এরপরে কিছু উদাহরণে যাচ্ছি। I'll pray for it, I'll repair the broken axe। দুটা সেন্টেন্স পাশাপাশি বলেছে, I broke it, তিনটা সেন্টেন্স এখানে আছে। He said to me, will you break it? Why did you break it? How did you show your responsibility? Do you have money for repairing it? দেখো কতগুলো সেন্টেন্স এখানে সাজানো হয়েছে, খেয়াল করো। এটা যদি আমি ইনডাইরেক্ট ন্যারেশন করি তাহলে এরকম দাঁড়ায়, he told me that he would pay for it, ফুল স্টপ দিয়েছি। এরপরে সাবজেক্টকে আবার লিখে অ্যাডেড দ্যাট দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু। হি অ্যাডেড দ্যাট হি উড রিপেয়ার দ্য ব্রোকেন অ্যাক্স। এরপরে ফুল স্টপ দিয়ে আবার তৃতীয় সেন্টেন্সের জন্য ফার্দার অ্যাডেড দিয়েছি। হি ফার্দার অ্যাডেড দ্যাট হি হ্যাড ব্রোকেন ইট। এরপরে পরের প্রশ্নবোধক সেন্টেন্সটা খেয়াল করো। আই আস্কড হিম হোয়াই হি হ্যাড ব্রোকেন ইট, ফুল স্টপ দিয়েছি। এরপরে আই অলসো আস্কড হিম, যেহেতু দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে, আই অলসো আস্কড হিম হাউ হি হ্যাড শোড হিজ রেসপন্সিবিলিটি। এরপরে যেহেতু আবার তৃতীয় একটা প্রশ্ন আছে এই জন্য আই ফার্দার আস্কড ইফ হি হ্যাজ মানি ফর রিপেয়ারিং ইট। এরপরে রুল 4-এ দেখো, ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের যদি ইয়েস উল্লেখ থাকে বা ইয়েস কথাটি থাকে ডাইরেক্ট স্পিচে, তাহলে কীভাবে তুমি এটাকে পরিবর্তন করবে দেখো। তাহলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় যথাক্রমে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অথবা অ্যান্সার্ড ইন দ্য পজিটিভ দ্যাট ব্যবহার করা যাবে, এবং নোয়ের ক্ষেত্রে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট এই কথাটা ব্যবহার করতে হবে। যেমন সুমন সেড টু রাজু, আর ইউ গোয়িং টু ইউর নেটিভ ভিলেজ টুমরো? নো, আই হ্যাভ চেঞ্জড মাই ডিসিশন, সেড রাজু। এটা হবে ইনডাইরেক্টে, Suman asked Raju if he was going to his native village the next day. Raju replied in the negative, অথবা Raju replied in negative that he had changed his decision. এরপরে দেখো ডাইরেক্ট স্পিচে যদি স্যার থাকে তাহলে কীভাবে করবা। ইনডাইরেক্ট স্পিচে স্যার পরিবর্তন করতে হবে এবং রেসপেক্টফুলি বা অ্যাড্রেসিং অ্যাজ স্যার এই কথাটা ব্যবহার করবা। যেমন মনে করো, ইয়েস স্যার, হি রিপ্লাইড, আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক। হি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু ইয়েসও আছে স্যারও আছে এর জন্য ইন দ্য অ্যাফার্মেটিভ, অ্যান্ড এখানে রেসপেক্টফুলিও আছে, ইন দ্য অ্যাফার্মেটিভ দুটোই পাশাপাশি বসিয়েছি। হি রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট he had completed my homework. He had completed his homework হবে এখানে, প্রোনাউনের একটু ভুল আছে। Or addressing as sir, he replied in the affirmative that he had completed his homework. Rule 6, ডাইরেক্ট স্পিচে যদি কাউকে অ্যাড্রেস বা সম্বোধন করা হয় তাহলে কীভাবে করতে হবে দেখো। তাহলে অ্যাড্রেসিং অ্যাজ এই কথাটা দিয়ে ইনডাইরেক্ট স্পিচ শুরু করবে। যেমন আর ইউ টায়ার্ড ফ্রেন্ডস, এখানে কমা দিয়ে ফ্রেন্ডস দিয়েছে, এটা উদ্দেশ্য মানে তাদের উদ্দেশ্য বলেছে, বন্ধুরা তোমরা কি ক্লান্ত। এই যে অ্যাড্রেস করেছে ফ্রেন্ডস বলে, এটা হচ্ছে অ্যাড্রেসিং ওয়ার্ডস। তাহলে এটাকে করতে হলে অ্যাড্রেসিং দেম মানে অবজেক্ট, অ্যাড্রেসিং দেম অ্যাজের পরে যে শব্দটা বলে যে ফ্রেজটা বলে অ্যাড্রেস করেছে সেটা অ্যাজের পরে দিয়ে দিবে। তাহলে অ্যাড্রেসিং দেম অ্যাজ ফ্রেন্ডস, হি মানে দ্য বয় আস্কড দেম ইফ দে ওয়ার টায়ার্ড। রুল 7, ডাইরেক্ট স্পিচে যদি বাই আল্লাহ, বাই গড, বাই গডেস, বাই মাই লাইফ এগুলো যদি থাকে তাহলে কী করবে। ইনডাইরেক্ট স্পিচে সোয়ারিং বাই আল্লাহ, বাই গড, বাই গডেসেস, বাই মাই লাইফ এগুলো ব্যবহার করবে। যেমন বাই আল্লাহ, হি রিপ্লাইড, আই উইল নট হেল্প ইউ। তাহলে সোয়ারিং বাই আল্লাহ, হি রিপ্লাইড দ্যাট হি উড নট হেল্প মি। 8 নম্বর রুল, ইনভার্টেড কমা এর বাইরে কোনো ক্লোজ বা ফ্রেজ থাকে তাহলে কী করবা। অনেক সময় এরকম ইনভার্টেড কমার বাইরে বিশাল একটা সেন্টেন্স থাকে, বিশাল একটা অংশ থাকে, এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ো। অনেক সময় এটাকে তোমরা ইনডাইরেক্ট ন্যারেশন করে দাও, না এটা হবে না। ইনভার্টেড কমার ভিতরের অংশটাকে পরিবর্তন করবা, বাইরের অংশের কোনো টেন্সে পরিবর্তন করতে হবে না। সেই অংশটির কোনো পরিবর্তন না হয়েই সেন্টেন্সের শুরুতে বসবে। যেমন মনে করি এক্ষেত্রে যদি প্রেজেন্ট পার্টিসিপল অংশ থাকে তাহলে তার শুরুতে বসাবে। যেমন আর ইউ স্টুডেন্টস asked the principal of this college, turning to the dervishes. যে টার্নিং টু দ্য ডারভিশেস এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, এটাকে প্রথমেই তুমি বসালে টার্নিং টু দ্য ডারভিশেস, কমাটা দিলে দ্য প্রিন্সিপাল সাবজেক্ট অফ দ্য কলেজ, দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ সাবজেক্ট, তারপরে আস্কড হচ্ছে রিপোর্টিং ভার্ব,
তারপরে ইফ দিয়ে সেন্টেন্সটা শুরু করা হয়েছে, ইনভার্টেড কমার ভিতরের অংশ, ইফ দে ওয়ার স্টুডেন্টস। রুল 9, ডাইরেক্ট স্পিচে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও কোনো সেন্টেন্সের শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে কি করবা? তাহলে বুঝতে হবে উক্ত চিহ্ন দ্বারা অবাক বা বিস্ময় প্রকাশ করা হয়েছে। তাই ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড লিখতে হবে। রিপোর্টিং ভার্বটিকে আক্স বা আক্স দ্বারা পরিবর্তন করতে হবে। যেমন মনে করো, মাই ফাদার সেড টু মি, ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ হি লুকড অল দিস ডেজ। এখানে হাউ হি লুকড অল দিস ডেজ, এখানে কিন্তু প্রশ্নবোধকটা হবে না, এখানে প্রশ্নটা ভুলে আসছে। বিং সারপ্রাইজড, he, my father, asked me if I had remembered how he had looked all these days by years. এরপরে রুল 10, ডাইরেক্ট স্পিচে যদি সাবজেক্ট উল্লেখ না থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচের বক্তার ক্ষেত্রে দ্য স্পিকার এবং শ্রোতার ক্ষেত্রে দ্য লিসেনার ব্যবহার করতে হবে। অনেক সময় দেখবা যে তুমি অবজেক্টকে খুঁজে পাচ্ছ না, তার কাকে উদ্দেশ্য করে বলেছে, হ্যাঁ, তখন তুমি কি করবা? বা স্পিকার পাচ্ছ না, তখন কি করবা? এই বিষয়টা ক্লিয়ার করার জন্য বলছি। দেখো যে ডিড ইউ হেল্প দ্য বয়? ইয়েস, আই হেল্পড হিম লাস্ট নাইট। এই সেন্টেন্সে কিন্তু বোঝা যাচ্ছে না যে কাকে বলা হয়েছে। তাহলে এই জন্য বলবা দ্য স্পিকার আস্কড দ্য পারসন, যাকে বলা হয়েছে সে ব্যক্তিও নাই, যে বলেছে সেই ব্যক্তিও নাই, দুটোই আমি একসাথে দেখিয়েছি। এই জন্য স্পিকার দিয়েছি, সাবজেক্ট আমরা খুঁজে পেলাম না, এই জন্য দ্য স্পিকার আস্কড নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্ব, দ্য পারসন শ্রোতাকে বুঝিয়েছি এখানে, দ্য পারসন ব্যক্তিকে, যে কোনো একজন ব্যক্তি। দ্য স্পিকার আস্কড দ্য পারসন ইফ হি হ্যাড হেল্প দ্য পর। দ্য লিসেনার রিপ্লাইড, এই লিসেনার হচ্ছে এখন বক্তা হয়ে গেছে, আগে ছিল শ্রোতা পারসন, আর এখন হয়ে গেল দ্য লিসেনার, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট হি হ্যাড হেল্পড হিম দ্য প্রিভিয়াস নাইট। সর্বশেষে একটা কথা বলে নেই যে তোমরা যে পার্সনটা পরিবর্তন করবা, ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পার্সন দেখো তাহলে সেটা সাবজেক্ট যা আছে, মানে বক্তা যা আছে, সেই বক্তাকে অনুসরণ করে হবে। আর যদি ইনভার্টেড কমার ভিতরে সেকেন্ড পার্সন দেখো তাহলে তা শ্রোতাকে অনুসরণ করে বসবে। আর যদি ইনভার্টেড কমার ভিতরে থার্ড পার্সন দেখো তাহলে সেই পার্সনের কোনো পরিবর্তন হবে না। আমি আবার বিষয়টা বলি, ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পার্সন আই, মি, মাই, আওয়ার, আস এগুলো যদি থাকে তাহলে এগুলা পরিবর্তন হয়ে বক্তা যে আছে, মানে সাবজেক্ট আছে, সাবজেক্ট এখানে চলে আসবে। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, এই ফর্মগুলো একটু খেয়াল করবা। সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ ফর্ম বসাবে সেই বক্তার, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ ফর্ম বসাবে সেই বক্তার, পজিটিভ থাকলে পজিটিভ ফর্ম বসাবে ওই বক্তার, বাস। আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে শ্রোতাকে খেয়াল করবা, শ্রোতাকে অনুসরণ করবা, শ্রোতাকে, সেই শ্রোতার উপর ভিত্তি করে সাবজেক্টিভ ফর্ম হবে, অবজেক্টিভ ফর্ম হবে, পজিটিভ ফর্ম হবে, শ্রোতার উপর ভিত্তি করে সেই শ্রোতাকে সেটা খেয়াল করবা। আর যদি দেখো যে এখানে থার্ড পার্সন আই, মি, মাই, উই, আস, আওয়ার এগুলা ফার্স্ট পার্সন তো, আর সেকেন্ড পার্সন হচ্ছে ইউ বা ইউর, এগুলা ছাড়া যা কিছু আছে অন্য যত পার্সন আছে সবই তো থার্ড পার্সন। সেগুলো যদি থাকে তাহলে তুমি সেই পার্সনের কোনো পরিবর্তন করবা না, ইনভার্টেড কমার ভিতরে সেই পার্সনই থাকবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে এখানে আমার কথা শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার হাজির হব অন্য কিছু বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।